মধ্যপ্রাচ্যে যে সংঘাত শুরু হয়েছে ইরানের সাথে, তাতে কিন্তু বাংলাদেশের জন্য একটা বিপদের আশঙ্কা আছে এবং ভয়ঙ্কর বিপদের। এই বিপদটা কেমন হতে পারে সেটা বলতেছি। তবে আমাদের বর্তমান দক্ষ অর্থমন্ত্রী এবং বিশ্ববিখ্যাত গভর্নর সাহেব যদি মানে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে হয়তো আমরা বিপদ নাও পড়তে পারি। এই বিপদটা কীরকম সেটা আমি বলতেছি। সেটা হচ্ছে ভয়ঙ্কর বিপদ যদি সামলাইতে না পারে। সেটা হচ্ছে বাংলাদেশ যে অপরিশোধিত তেল আনে, ক্রুড অয়েল, ব্রেন্ট ক্রুড অয়েল যেটা আনে, এটা মূলত আনে হচ্ছে সৌদি আরব থেকে এবং আরব আমিরাত থেকে। এই দুইটাই দেশই কিন্তু আমাদের ক্রুড অয়েল দেয়, এবং G2G-তে এবং লং টাইমের চুক্তিতে। আর আমাদের গ্যাস আসে মূলত হচ্ছে কাতার এবং ওমান থেকে। এবং কাতার এনার্জির সাথে আমাদের দীর্ঘমেয়াদী একটা চুক্তি আছে, এবং ওমান ট্রেডিং ইন্টারন্যাশনাল, এদের সাথে একটা দীর্ঘমেয়াদী চুক্তি আছে এলএনজি গ্যাসের। সমস্যা হচ্ছে এই দুইটা যে অপরিশোধিত ক্রুড অয়েল এবং গ্যাস, এই দুইটাই কিন্তু আসে মূলত হরমুজ প্রণালী দিয়ে, গালফ সি দিয়ে হরমুজ প্রণালী দিয়ে আসে। এইটা একমাত্র পথ, আর কোনো পথ নেই। যদিও একটু ঘোরানো পথ আছে, কিন্তু সেটা কস্ট ইফেক্টিভ না। তাতে দেখা যাবে যে ব্যারেল প্রতি $8-10 বেড়ে যাবে। আর এক আর বাংলাদেশ যেটা হচ্ছে পরিশোধিত তেল নেয়, 85% পরিশোধিত তেল আমরা নিই। লাগে আমাদের বাংলাদেশের যে বাৎসরিক চাহিদা, তার মধ্যে 85% আমরা পরিশোধিত নিই। আমাদের যে ইস্টার্ন রিফাইনারি আছে, সেটা ক্রুড অয়েলকে পরিশোধন করতে পারে আমাদের টোটাল চাহিদার মাত্র 15%। আর পরিশোধিত তেলগুলো আমরা সাধারণত নেই হচ্ছে, বাংলাদেশ নেয় হচ্ছে চীন থেকে নেয়, মালয়েশিয়া থেকে নেয়, ইন্দোনেশিয়া থেকে নেয়, ওমান থেকে নেয়, আরব আমিরাত থেকে নেয়, এবং পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে নেয়। এটা 85%। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নির্ভরশীল আমরা ওমান এবং কাতারের উপর। এই যে এলএনজি গ্যাসটা, এই এলএনজি গ্যাসটা কিন্তু সম্পূর্ণ আসে হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে। ওমানের যেটা বৃহৎ মানে প্রধান বন্দর, সেই বন্দরটা সুর বন্দর। সুর বন্দর দিয়ে কিন্তু অধিকাংশই আসে হচ্ছে তেল, ক্রুড অয়েল এবং পরিশোধিত তেল আসে। কিন্তু বাকি বন্দরগুলো দিয়ে আসে কিন্তু এলএনজি। এখানেই প্রবলেম। বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো কিন্তু এই যে সম্পূর্ণ গ্যাস এবং তেল নির্ভরই বেশি। আমাদের তাপবিদ্যুৎ মানে হচ্ছে কয়লা নির্ভর বিদ্যুতের থেকে কিন্তু এই অংশটা বেশি। তার মধ্যে যে এখন ইন্ডিয়া যেহেতু রাশিয়া থেকে তেল নিতে পারবে না আমেরিকার কারণে, সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে যে দীর্ঘমেয়াদী 15 বছরের চুক্তি আছে, সেই সেই দরে আদৌ কি ইন্ডিয়া দিবে? কারণ ইন্ডিয়ার তো পোল্টি মারার অভ্যাস আছে, যে কোনো একটা কারণ দেখায় বা ছোটোখাটো একটা সাবোটাস করায় যে আমরা এই মুহূর্তে পাইপলাইনে দিতে পারতেছি না তেল। তখন কিন্তু বড় বিপদে হবে। দেখেন, বাংলাদেশের এই মুহূর্তে যে অস্থিরতা, নতুন সরকার এবং গত 2 বছরের সরকার, এবং যেভাবে সরকারটা গেছিল আওয়ামী লীগ সরকার, সেই পর্যায় থেকে বাংলাদেশের যে অর্থনৈতিক বর্তমান অবস্থা, তাতে কিন্তু এই তেলের মূল্য যদি বর্তমানে যা আছে তার থেকে যদি অধিকাংশ বেড়ে যায়, ধরেন 30-40% বেড়ে যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতি কিন্তু কলাপস করবে, টোটালি কলাপস করবে। কারণ আমাদের জ্বালানি সম্পূর্ণ আমদানি নির্ভর। এই যে আওয়ামী লীগ সরকার ছিল শেখ হাসিনা আমলে, ওনার যখন সবচেয়ে কাছের মানুষ, ওনার ডান হাত আর বাঁ হাত, সালমান এফ রহমান, সামিট আর এস আলমিত ওনার সবচেয়ে কাছের মানুষ, তখন যখন দেশে কোনো অস্থিরতা নেই 2021-22-এর দিকে, তখনই যখন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হয়, তখন কিন্তু আমাদের রাশিয়া থেকে কোনো জ্বালানি তেল আসে না বা ইউক্রেন থেকেও আসে না। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটের শর্টেজের কারণে যখন তেলের বাজার অস্থির হলো, তাতেই কিন্তু বাংলাদেশের মানে 2 বছরে $25 বিলিয়ন, $48 বিলিয়ন থেকে গ্রোসে 22-এ এবং BPN6-এ $19 বিলিয়ন নেমে আসছে। মানে $25 বিলিয়ন আমরা রিজার্ভ হারাইছি। এই এই অস্থিরতা সামাল দিতে পারে নাই। আর সেই জায়গায় বর্তমানে তো বিএনপির এরকম সামিটও নাই, বিএনপির সালমান এফ রহমান নাই, আর ধনকুপের এসালমও নাই। তাহলে এই বর্তমান বিএনপি সরকার এটাকে কিভাবে সামাল দিবে, উই ডোন্ট নো। তবে একটা নিশ্চিত থাকেন, আমাদের এখন অত্যন্ত দক্ষ অর্থমন্ত্রী আছে এবং বিশ্ববিখ্যাত গভর্নর আছেন। তারা দুইজন যদি ঠিক থাকেন, তাহলে আমাদের ভয়ের কিছু নেই। নাহলে কিন্তু ভয়ঙ্কর ভয় আছে, ভয়ঙ্কর ভয়।
কারণ আপনাদেরকে একটা কথা বলি আরেকটু ডিটেলসে। এই যে হরমুজ প্রণালী, এই প্রণালী দিয়ে কিন্তু বিশ্বের 20 থেকে 30% জ্বালানি তেল যাতায়াত করে। এবং গ্যাস, যে এলএনজি গ্যাস যেটা কাতার তৈরি করে, এই গ্যাসের 100%ই আসে কিন্তু এই মানে মধ্যপ্রাচ্যে যে গ্যাসটা কাতার করে, সেই গ্যাসটা এলএনজি গ্যাসটা আসে কিন্তু হরমুজ প্রণালীর উপর দিয়ে। এখন সমস্যা হচ্ছে খমেনি যেহেতু হত্যা হয়েছে, তাহলে অনেকেই ভাবতেছে যে এখন মনে হয় হরমুজ প্রণালী 2-1 দিনের মধ্যে খুলে যাবে, বরঞ্চ এটা উল্টা আমার ব্যক্তিগত মতামত। কারণ হচ্ছে এখন যদি এই ইরানের ভিতরে ধরেন ইরান হেরে গেছে, একদমই হেরে গেছে, আত্মসমর্পণ করছে, কিন্তু ইরানে যে প্রায় 3 থেকে 4 কোটি কট্টরপন্থী শিয়ারা আছে এবং আইআরজিসি আছে, তারা কিন্তু গৃহযুদ্ধে চলে যাবে দেশটাকে নিয়ে। এবং আমেরিকা যেভাবে মনে করেন ইরানের মানে দুই মেরুকে, মানে শিয়া খমেনিপন্থী এবং এন্টি খমেনিপন্থী তাদেরকে মুখোমুখি দাঁড় করা দিচ্ছে, তাতে দেশটা গৃহযুদ্ধের দিকে যেতে পারে। আর দেশটা যদি গৃহযুদ্ধের দিকে যায়, তখন আইআরজিসি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে সাবোটাজ করতে হরমুজ পানিতে, কারণ এটা তাদের প্রেশার পয়েন্ট। আর এখানে কিন্তু অলরেডি আজকে কিন্তু স্টারলিংক নামের একটা জাহাজের উপর, তেলবাহী জাহাজের উপর হামলা চালানো হয়েছে, যেটাতে হচ্ছে 15 জন ভারতীয় নাগরিক ছিল সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত। এটা ওমান থেকে 5 নটিক্যাল মাইল দূরে হরমুজ প্রণালী দিয়ে আসতেছিল, সেটাতে কিন্তু আজকে আঘাত করছে। এখন সামনে কিন্তু এরকম আঘাত করবে, এবং এই অয়েল ট্যাঙ্কার এবং গ্যাস ট্যাঙ্কার এরা তো তীব্র দাহ্য পদার্থবাহী, এদের এখানে কিন্তু আঘাত করতে অনেক বড় কিছু লাগে না। এবং ওই চ্যানেলটা এত সরু হরমুজ প্রণালী, ওইখানে মোটামুটি ম্যানপ্যাড মিসাইল দিয়ে বা রকেট লঞ্চার, মোটামুটি যেটার 20 কিলোমিটার বা 30 কিলোমিটার রেঞ্জের রকেট লঞ্চার, এরাও কিন্তু যথেষ্ট একটা তেলবাহী ট্যাঙ্কার বা গ্যাসবাহী ট্যাঙ্কারকে ডুবাই দেওয়ার জন্য। তাতে কি হবে, পৃথিবীতে যে 20% তেলের সংকট তৈরি হবে, এবং এদিকে ইউক্রেন রাশিয়ার ইস্যু আছে, তাতে কিন্তু তেলের মূল্য এবং তেলের সরবরাহ লাইন সম্পূর্ণ ভেঙে পড়বে। আর ভেনিজুয়েলার তেলের কথা অনেকে বলতেছে, ভেনিজুয়েলার তেলের কিন্তু পরিশোধনাগার বিশ্বে মাত্র 3টা, মানে ভেনিজুয়েলার ভিতরে একটা, আর হচ্ছে বাইরে আমেরিকাতে একটা আছে, এবং ইন্ডিয়াতে 2টা আছে। এরাই শুধু এই ভেনিজুয়েলার তেলটাকে পরিশোধন করতে পারে। আর এদিকে রাশিয়ার তেলটাও কিন্তু সবাই পরিশোধন করতে পারে না। বিশেষ করে বাংলাদেশের ইস্টার্ন রিফাইনারি কিন্তু রাশিয়ান তেলও পারে না, ভেনিজুয়েলার তেলও পারে না। একটা একটু সুবিধা আছে, সেটা হচ্ছে 2026 সালে আমেরিকার সাথে বাংলাদেশ একটা দীর্ঘমেয়াদী গ্যাসের চুক্তি করছে, সেটায় কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। তবে আমেরিকার উপর তো বিশ্বাস নাই, সে হুট করে বাতিলও করে দিতে পারে। যখন দেখবে লস হবে, স্পট মার্কেটে অনেক দাম, তখন কিন্তু আমেরিকা দিবে কি দিবে না তার কোনো গ্যারান্টি নেই। এটা সম্পূর্ণ বিএনপির যে মনে করেন কূটনৈতিক সফলতার উপর নির্ভর করবে, এটা পারে কিনা। আরেকটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের যে সুর বন্দরটা আছে, ওমানের যে সুর বন্দরটা আছে, এটার পাশ দিয়ে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের একটা পাইপলাইন আছে তেলের, যেটা বলা হয় যে ফুজিরাহ, এটা আরব আমিরাতের পাশ দিয়ে আসছে। এটা দিয়ে কিন্তু তেল আসে, তবে এটা দিয়ে গ্যাস আসে না। অর্থাৎ এই তেলটা কিন্তু এখন কারাকারি শুরু হবে, যেহেতু হরমুজ প্রণালী পুরো বন্ধ। তাতে সংযুক্ত আরব আমিরাতের সাথে বিএনপি বর্তমান সরকারের যে সম্পর্ক, সেটার উপরে নির্ভর করবে যে আমরা ক্রুড অয়েলটা ঠিকমতো আনতে পারতেছি না, পারবো কিনা। এবং সেই ক্রুড অয়েলটা, যে ফুজিয়ারা বন্দর ব্যবহার করে যে ক্রুড অয়েলটা আসবে, সেটা আমাদের ওই আগের G2G-তে যেই কন্ডিশনটা ছিল, সেই কন্ডিশনে দিবে, নাকি বলবে না এটা স্পট মার্কেট থেকে নিতে হবে। এটা একটা বড় ইস্যু হবে। তো দেখা যাক। বাংলাদেশের কিন্তু জ্বালানি সম্পূর্ণ নির্ভরশীল, আমদানি নির্ভর। আমাদের খুব কমই এখন গ্যাস দিয়ে আমাদের স্বয়ংসম্পূর্ণতা আছে। আমাদের টোটাল চাহিদার খুব কমই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ চাহিদা দিয়ে মিটে, কারণ আমাদের যে পাইপলাইনে গ্যাস দেওয়া হয় বিভিন্ন ঘরবাড়িতে এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এবং বড় বড় ফ্যাক্টরিগুলোতে, সেখানে কিন্তু বিশাল অংশই আসে আমদানি নির্ভর। আর জ্বালানি তেল তো পুরাই আমদানি নির্ভর। তো দেখা যাক বর্তমান সরকার কীভাবে সামাল দেয়। তবে আমি মনে করি যে, আমি আশঙ্কার কথা বললাম, এমন কিছু হবেই যে তা না, আমি আশাও করি না হবে, কারণ আমাদের আছে বিশ্ববিখ্যাত গভর্নর সাহেব।